হ্যালো ফ্রেন্ডস, পূর্বে দেওয়া কথা মতো আবার আমি আপনাদের সঙ্গে কিন্তু দেখা করতে চলে এলাম। তবে আজকের যে টপিক নিয়ে আমরা ক্লাস করব সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এবং আমার থাম্বনেলসেও দেখতে পেয়েছেন, এবং আমার এখনকার ডেস্কটপ স্ক্রিনেও কিন্তু তারই স্ক্রিনশট দেওয়া আছে, এখানটা স্ক্রিন অ্যাটাচ করা আছে। আমরা আজকে যে টপিকের উপরে ক্লাস করব সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকাউন্টস। হ্যাঁ, ঠিকই দেখছেন। কারণ এই ম্যানুয়াল অ্যাকাউন্টস না জানলে, না শিখলে আপনি ট্যালিতে এক পাও এগোতে পারবেন না। অবশ্যই করে এই জন্য ম্যানুয়াল অ্যাকাউন্টস আপনাকে তো জানতেই হবে। এবারে ম্যানুয়াল অ্যাকাউন্টসে যতটা জানলে আমরা ট্যালি অপারেট করতে পারবো, আমরা ঠিক ততটাই। আমাকে তো আর ম্যানুয়াল অ্যাকাউন্ট জানার জন্য এখন 2 বছর পর্যন্ত সময় ব্যয় করা যাবে না, তাহলে আর ট্যালি করবো কখন আমরা, তাই না? খুব যথাসম্ভব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ম্যানুয়াল অ্যাকাউন্টসকে গ্রিপে নিয়ে সেই কনসেপ্টকে ইউজ করে আমরা ট্যালি প্রাইম অপারেট করতে পারবো, তার জন্যই কিন্তু আমাদেরকে ম্যানুয়াল অ্যাকাউন্টস জানাটা খুবই জরুরি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ক্লাসে যাই। খুলে ফেললাম আজকেকার ম্যানুয়াল অ্যাকাউন্টসের ক্লাসের প্রথম পার্ট। ওয়েলকাম টু ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আই এম শোভন পুরকাইত। আজকে আমি আপনাদেরকে এই টপিকের ওপরে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। এই টপিকের ওপরেই আমরা কিন্তু আজকের ক্লাস করাবো। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে আমাদের যে টপিক নিয়ে আমাদেরকে ক্লাস করব সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকাউন্টস, মানে হাতে কলমে যে হিসেব নিকেশ আমরা করি, সেই হাতে কলমে হিসেব নিকেশ আমরা কিভাবে করি আমাদেরকে সেই বিষয়টা জানাটা জরুরি। কি কি নিয়ম আছে দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু হিসেব নিকেশ করি, কেউ বলতে পারবে না আমরা কেউ হিসেব নিকেশ জানি না। কিন্তু সেই আপনার বা আমার নিজস্ব নিয়মে তৈরি করা হিসেব নিকেশে পদ্ধতিতে তো আর ট্যালি চলবে না। তাহলে তার নিজস্ব একটা সুনির্দিষ্ট গাইডলাইন্স আছে। তো সেই গাইডলাইন্স ফলো আপ করেই কিন্তু অ্যাকাউন্টস মেনটেন করা হয়। তো আমার আপনার তৈরি নিজস্ব যে নিয়ম, সেই নিয়মকে সরিয়ে রেখে আমাদেরকে এই ম্যানুয়াল অ্যাকাউন্টসের নিয়মকে জানা জরুরি। তো আজকে ম্যানুয়াল অ্যাকাউন্টসের যে টপিকটাকে নিয়ে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে, প্রথমেই আসি, হোয়াট ইজ অ্যাকাউন্টস, হিসাব কি। চলুন দেখে নেওয়া যাক হিসাব কি। অ্যাকাউন্টিং বা হিসেব নিকাশ যেটা বলছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, summarizing, analyzing and interpreting the financial transaction and communicating the result thereof to the person interested in such information। অর্থাৎ কি অ্যাকাউন্টিং কি বলেছে না, অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং। দ্যাট মিন্স কি না, রেকর্ড করা। প্রথমতেই বলছে যে দেখুন, হিসাব নিকাশ একটা নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করে রেকর্ড করা হয় একটা নির্দিষ্ট জায়গায়। কিন্তু আমরা প্রত্যেকেই দেখবেন নথিভুক্ত করে রাখি যে আজকের এই টাকা খরচা হয়েছে, সকাল থেকে এই পারপাসে আমাদের খরচা হয়েছে। প্রত্যেকেই যে যার ছোটোখাটো বিজনেস বা ইভেন আপনার বাড়ির ক্ষেত্রেও আপনারা কিন্তু হিসেব নিকেশ এরকমভাবে লিখে রাখেন। তো যে জায়গাটা লিখে রাখেন সেটা হচ্ছে রেকর্ডিং। এরপর লিখে রাখার পর সেটাকে আমরা ক্লাসিফাই করি, অর্থাৎ শ্রেণীবিন্যাস করি। যে বিভিন্ন ধরনের খরচা হয় না, সাপোজ আপনার অফিসে আজকের সারা দিনে আপনি বিভিন্ন পারপাসে পেমেন্ট করেছেন। তাহলে এই পেমেন্টগুলো কোনোটা রুম রেন্ট দিয়েছেন, কোনোটা স্যালারি দিয়েছেন, কোনোটা ট্রাভেলিং এক্সপেন্স দিয়েছেন, এটসেট্রা এটসেট্রা, এরকম বিভিন্ন পেমেন্ট করেছেন। সেই জন্য পেমেন্টের পার্টটা সম্পূর্ণ আলাদা দিকে রাখা হলো, তার জন্য একটা আলাদা জায়গা। আবার কোথাও থেকে আপনি কোনো কিছু টাকা রিসিভ করেছেন, কমিশন রিসিভ করেছেন, সেলস থেকে রিসিভ করেছেন, এই ধরনের রিসিভ করেছেন। এই জন্য অর্থাৎ আমার আয় ব্যয় বা বিভিন্ন পার্টে আলাদা আলাদাভাবে হিসেব করার জন্য আমরা এগুলোকে শ্রেণীবিন্যাস করে থাকি আর কি। তো সেটা যে জায়গা হয় সেটা হচ্ছে ক্লাসিফাই করা। এই যে দুটো, রেকর্ড করা মানে আমরা নথিভুক্তকরণ করলাম, এরপর সেটাকে শ্রেণীবিন্যাস করলাম। এর পরের বাকি কাজগুলো দেখুন, বলেছে সামারাইজ করা। সামারাইজিং মানে হচ্ছে সেটাকে, এবারে আমার সারাদিনে অনেক কিছু হিসাব থাকতে পারে, সেটাকে সংক্ষিপ্তকরণ করতে হবে। তো নাহলে তো খাতার পর খাতা শুধু শেষই হবে, কিন্তু সেখান থেকে আমি প্রকৃত হিসেব আর পাবো না। ওই জন্য সামারাইজ করা মানে সেটাকে আমরা সংক্ষিপ্তকরণ করি নির্দিষ্ট একটা পদ্ধতিতে। এই পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা আসবো। এরপর হচ্ছে অ্যানালাইজ করা।
অ্যানালাইজ করা মানে সেটাকে আমরা বিশ্লেষণ করছি যে হ্যাঁ যে সংক্ষিপ্তকরণ করলাম, করার পরে এবার আমাদের হিসেব নিকেশ করে যে দেখতে হচ্ছে না সত্যি হয়তো কাউকে টাকাটা পেমেন্ট দেওয়া বেশি হয়ে গেছে, বা ভুলবশত কাউকে এই টাকাটা দেওয়া বেশি হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি, বা কোনো একটা পারপাসে খরচা করা এতটা তো আমাদের উচিত হয়নি। হয়তো আমরা একটা কোথাও অফিস থেকে পিকনিকে গেলাম, সেখানে গিয়ে আমার হয়তো একটা বাজেট ছিল যে আমি 50,000 টাকা খরচা করব, কিন্তু সেখানে পরিস্থিতিতে পড়ে হয়তো আমার 80,000 টাকা খরচা হয়ে গেছে। পরে এই যে হিসেব নিকেশ করা, আদার এক্সপেন্সেস, এই যে ব্যাপারগুলো সেগুলো করার জন্য আমাদের বিশ্লেষণ করা খুবই জরুরি। কারণ এই বিশ্লেষণ আপনি আজকে না করলে আপনি ভবিষ্যতে কোম্পানির সেই রিপোর্টটাকে তৈরি করতে পারবেন না, কোম্পানিকে সেই জায়গায় আপনি দাঁড় করাতে পারবেন না। তো তার জন্য বিশ্লেষণ করা আমাদের কিন্তু খুবই জরুরি। অ্যান্ড দেন এরপর হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস, মানে বিশ্লেষণ করব এবং সেটাকে আমরা ব্যাখ্যাও করব। যেটা আমি বললাম যে কেন আমি এই খরচাটা করতে, বিশ্লেষণ করলাম কি না আমার এই খরচাটা করা উচিত নয়, তারপর ব্যাখ্যাকরণ কি না আমরা কেন এই খরচাটা করতে বাধ্য হলাম, এই খরচাটা করা কি আমার বিজনেসের কাছে খুবই উপকারী বা অপকারী। এই ব্যাখ্যাটা যদি আপনি না বের করেন তাহলে আপনি কি করবেন, যে অটোমেটিক্যালি তার পিছনে আপনি খরচা করেই যাবেন। তো এই জন্য আমাদের অ্যাকাউন্টসে কিন্তু এই ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ রিপোর্টগুলোকে আমাদেরকে বের করতে হয়। হ্যাঁ, অ্যান্ড কমিউনিকেটিং দ্য রেজাল্ট দেয়ার অফ টু দ্য পার্সন ইন্টারেস্টেড ইন সার্চ ইনফরমেশন, এবং সর্বশেষ আমাদেরকে যিনি এই রিপোর্টগুলো নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন, অর্থাৎ যিনি থাকেন তিনি কে, আমাদের বিজনেস ওনার। তো সেই বিজনেস ওনার যিনি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাকে আমাদেরকে এই ফলাফলের রিপোর্টগুলো জমা দিতে হয় বছরের শেষ পর্যন্ত। এই যে টোটাল একটা পদ্ধতিগতভাবে দেখুন, 365 দিন একটা পদ্ধতিগতভাবে চলা, একটা নিয়মে চলা একটা অ্যাকাউন্টিং যে প্রসিডিওর, একটা হিসেব নিকেশের যে প্রসিডিওর, তাকেই আমরা বলে থাকি হিসাব। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস AICPA ডিফাইন্ড অ্যাজ, তার ক্ষেত্রে তিনি কি বলেছেন বা তাদের ক্ষেত্রে বলেছেন যে দ্য আর্ট অফ রেকর্ডিং, এই রেকর্ড করার যে একটা পদ্ধতি বা নথিভুক্তকরণ করার যে একটা পদ্ধতি, এই রেকর্ড করার পদ্ধতি একই ব্যাপার, ক্লাসিফাইং করা, শ্রেণী বিন্যাস করা, তারপরে সামারাইজ করা, সেটাকে সংক্ষিপ্তকরণ করা ইন আ সিগনিফিক্যান্ট ম্যানার। আপনার আমার পদ্ধতিতে কিন্তু নয়, এটা সম্পূর্ণই অ্যাকাউন্টিং প্রসিডিওর মেনটেন করে, হিসাবের যে পদ্ধতি অবলম্বন করে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু এই যে নিয়মগুলোকে মেনটেন করে যে হিসাব নিকাশ করার যে পদ্ধতিকরণ করা হয়, অ্যান্ড ইন টার্মস অফ মানি, এবং অবশ্যই কিন্তু তার মধ্যে যেন অর্থবহ ঘটনা জড়িয়ে থাকে, ট্রানজ্যাকশনস থাকতে হবে, যে একটা ঘটনা কিছু ঘটেছে তার টপিক, এবং ইভেন্টস হুইচ আর ইন পার্ট অ্যাটলিস্ট অফ আ ফিনান্সিয়াল ক্যারেক্টার। অবশ্যই এই যে এতগুলো কথা, এতগুলো আমরা নথিভুক্ত করব, শ্রেণীবিন্যাস করব, সংক্ষিপ্তকরণ করব, মানে রেকর্ডিং করব, ক্লাসিফাইং করব, সামারাইজ করব, সব কিছুই করব, কিন্তু যার মধ্যে কোনো অর্থবহ ঘটনা নেই, আমি সেটাকে কি অ্যাকাউন্টসের মধ্যে রাখতে পারবো? উইথ এক্সাম্পল আমি আপনাদেরকে একটা কথা বলি। আজকের আমার বাড়িতে দুজন রিলেটিভ এসছে, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে রিলেটিভ আসার জন্য আমার পকেট থেকে কিন্তু অলরেডি 2,000 টাকা খসে গেছে, এটা দ্বিতীয় ঘটনা। তাহলে আমি কি এই দুটো ঘটনাকেই অ্যাকাউন্টসে আমি রিফ্লেক্ট করব? না অ্যাকাউন্টস কোনটা চাইছে? না অ্যাকাউন্টস কিন্তু চাইছে যেটার মধ্যে অ্যামাউন্ট রিলেটেড একটা টপিক আছে, অর্থাৎ রিলেটিভ এসছে সেটা ম্যাটার করছে না অ্যাকাউন্টসে, কারণ সেটাকে অ্যাকাউন্টসে তুলে তার কোনো লাভ নেই, কারণ সেটার মধ্যে কোনো অ্যামাউন্ট নেই। কিন্তু রিলেটিভ আসার জন্য আমার যে টাকা খরচা হয়েছে সেটা আমার কিন্তু অ্যাকাউন্টসে হিট করবে। কেন? কারণ সে তো আমার পকেটে হিট করেছে অলরেডি, তাহলে কেন সে অ্যাকাউন্টসে হিট করবো না আমি তাকে? তো সেই জন্য এই ব্যাপারটাকে আমাদেরকে বিশ্লেষণ করে নিতে হবে, অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট দেয়ার অফ, এবং সর্বোপরি আমাকে রেজাল্ট যিনি নেবেন তাকে আমার রেজাল্টটা দিতে হবে। বিজনেস ওনার হিসেবে যিনি থাকবেন তাকে আমার ব্যবসায়িক হিসেব নিকেশ দিতে হবে। বাড়ির ওনার হিসেবে যদি আপনার ওয়াইফ থাকে তাকে দেবেন, বা বাড়ির ওনার হিসেবে যদি আপনার মা থাকেন তাকেই দেবেন, বেসিক্যালি যারা বাড়ির ক্ষেত্রে যারা হিসেব নিকেশগুলো নেয় আর কি। ওকে, ডোন্ট ওয়ারি, আমি টপিকে যাচ্ছি অন্য টপিকে। তো সেটার জন্য আজকের আমরা যে টপিকটাকে নিয়ে এখন এবারে বলবো সেটা হচ্ছে, দেখুন, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, এই যে পদ্ধতিটা, এটা সম্বন্ধে আমি একটুখানি একটা জায়গায় আপনাদেরকে লিখে দেখাই যে আমরা কি কি করি। একটু এক্সেল খুলি, এখানে জাস্ট একটা আমার টপিক সম্বন্ধে একটু বলবো। সেটা হচ্ছে কি, যে এই যে রেকর্ডিং, ক্লাসিফাইং
সামারাইজ করা, অ্যানালাইজ করা, ইন্টারপ্রেটিং, কমিউনিকেটিং। এই যে টোটাল পার্টটা না, এটা অ্যাকাউন্টসে কী কীভাবে ম্যাটার করছে দেখুন। অ্যাকাউন্টসে কীভাবে এটাকে হিট করানো হয়, রেকর্ডিং করা হয় যে জায়গায়, তাকে আমরা বলে থাকি অ্যাকাউন্টসে জার্নাল। এই জায়গায় আমরা রেকর্ড করে থাকি, যে পদ্ধতিতে সেখানে রেকর্ড করি এবং যেখানে আমরা রেকর্ড করি সেটাকে আমরা বলা হয় জার্নাল। এই জার্নাল করার একটা পদ্ধতি আছে, সেই সম্বন্ধে আমরা পরে আসবো। মানে যেখানে ঘটনাগুলো আমরা লিখি, যে খাতায় লিখি, সেই খাতাকে আমরা বলে থাকি জার্নাল। ওকে, যে পদ্ধতিতে আমরা সেই জার্নালগুলোকে লিখি, জার্নালাইজ করা। আর পদ্ধতিকে মেনটেন করে যে ঘটনাটাকে আমরা লিখি নিয়ম মেনে, সেটাকে আমরা বলি জার্নাল এন্ট্রি। তাহলে যেখানে লিখি সেটা হচ্ছে জার্নাল, যে পদ্ধতিতে আমরা লিখি তাকে আমরা বলি জার্নালাইজ করা। এই অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই পদ্ধতিটা, এটাই সব থেকে কিন্তু হচ্ছে আমাদের ক্ষেত্রে খুবই ভাইটাল, এই পদ্ধতি জানা। আর যেটা লিখি তাকে আমরা বলি জার্নাল এন্ট্রি। এই পদ্ধতি জানলে জার্নাল এন্ট্রি অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর হচ্ছে ক্লাসিফাই করা হয় কোথায় না, ক্লাসিফাই করা হয় লেজার অ্যাকাউন্টে। এখানে আমরা ক্লাসিফাই করি। সংক্ষিপ্তকরণ করা হয় কোথায়, ট্রায়াল ব্যালেন্স। এখানে আমরা করি সংক্ষিপ্তকরণ। অর্থাৎ এইটাই কিন্তু আমরা সারা 365 দিন ধরে করে থাকি। এই দুটো কাজ, জার্নাল করা, লেজার করা, ম্যানুয়াল অ্যাকাউন্টে যারা করি তারা 365 দিন ধরে এই ঘটনা দুটোই করে থাকি, সংক্ষিপ্তকরণ। জার্নাল করলাম, তারপর তার লেজার করলাম, এইরকমভাবে চলতে থাকে। ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে আমরা যেটাকে করি সংক্ষিপ্তকরণের জন্য ব্যবহার করি। এরপরে বাকি যেটা অ্যানালাইজ করা, বিশ্লেষণ করার জন্য আমরা কি করি, এগুলোকে সংক্ষিপ্তকরণ করার পর হচ্ছে আমরা এগুলোকে করব। ট্রেডিং অ্যাকাউন্ট বলে একটা রিপোর্ট আমরা বের করি, ট্রেডিং অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে ইন্টারপ্রেটিংয়ের জন্য আমরা করি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর কমিউনিকেটিং আমরা ফলাফল জানানোর জন্য এই টোটাল, এই যে পার্টটা টোটালটাই আর কি অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমরা এই টোটাল পার্টটাকে একসঙ্গে করতে পারি, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস। আমি এটাকে মার্চ করে দিই, সব থেকে ভালো হবে। ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এই তিনটে কাজই আমরা কিন্তু একসঙ্গে করে থাকি, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট। এই তিনটে কাজ আমাদের সারা বছরের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী এটাকে আমরা করি বছরের শেষ দিনে, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট। এই ট্রেডিং মানে হচ্ছে আমাদের আয় ব্যয়ের হিসেবগুলোকে না করে আমরা এখান থেকে করব কিসের হিসেব বলুন তো, না ট্রেডিং অ্যাকাউন্ট। এগুলো আমি পরে আসবো ট্রেডিং অ্যাকাউন্ট সম্বন্ধে, যেখানে আমরা পারচেজ সেলস, ক্রয় বিক্রয়ের হিসেব করা হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের কি কি লাভ হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, সেই হিসেবগুলোকে করা হয়। আর ব্যালেন্স শিটে হচ্ছে আমার কি কি সম্পত্তি আছে, কি কি দায় আছে, দেনা আছে পরের বছরের জন্য, এই যাবতীয় রিপোর্ট বের করে আমার নেট প্রফিট কি নেট লস, এই সম্পূর্ণ টপিকগুলো আমাদেরকে বের করতে হয়। এইগুলো সবটাই কিন্তু হয় ম্যানুয়াল অ্যাকাউন্টসে। কিন্তু ট্যালিতে এখন কতটা ইজি করে দিয়েছে যে ট্যালিতে আমাদেরকে এত কিছু করতে হবেই না, কোনো কিছু করতে হবে না। শুধু এই দুটো কাজ ছাড়া আমরা জাস্ট করব জার্নাল এবং লেজার, এবং তার মধ্যে জার্নাল এন্ট্রি করলে বাকি কাজগুলো, লেজার তো করা আপনারা দেখেছেন কিভাবে করা হয়, তো জার্নাল এন্ট্রি করলে বাকি কাজগুলো ট্যালি ও অটোমেটিক্যালি এইগুলোকে রিপোর্ট অ্যানালিসিস করতে পারে। যে কোনো মুহূর্তে আপনি সেটাকে দেখে নিতে পারবেন। বোঝাতে পারলাম যে মোটামুটি হোয়াট ইজ অ্যাকাউন্টস, এবং অ্যাকাউন্টস মেনটেন করতে গেলে আমাদের কি কি কাজগুলোকে ম্যানুয়াল অ্যাকাউন্টসে করতে হয়, এবং ম্যানুয়াল অ্যাকাউন্টসে সেগুলোকে আমরা কি নামে পরিচিত করে থাকি। ওকে, তো নেক্সট এরপর আমরা আসি পরের পার্টে, বেসিক টার্মস ইউজড ইন অ্যাকাউন্টিং। আমরা অ্যাকাউন্টসে আমরা কিছু বেসিক টার্মস ব্যবহার করে থাকি, সেই টার্মসগুলো আজকে আমাদের জানা খুবই জরুরি। যেমন হচ্ছে দেখুন, ফার্স্ট আসি অ্যাসেটস। হোয়াট ইজ অ্যাসেটস? অ্যাসেটস কি মানে এক কথায় যাকে আমরা বলি সম্পত্তি, দ্য ভ্যালুয়েবল থিংস
এইগুলো টার্মসগুলো মনে রাখা দরকার এবং কনসেপ্টগুলো মনে রাখা দরকার। অ্যাকাউন্টসে আমাদেরকে সেগুলো বারবার কিন্তু কাজে লাগবে। দ্য ভ্যালুয়েবল থিংস হুইচ আর ওয়াইডলি ইউজড ইন অ্যাকাউন্টিং আর এক্সপ্লেন্ড বিলো। যেগুলো মূল্য আছে, সম্পত্তি মিনস হচ্ছে যার কিন্তু এখনও মূল্য বিদ্যমান, সেটাই কিন্তু আপনার কাছে অ্যাসেটস। যেগুলো মূল্যহীন সেগুলো কিন্তু আর অ্যাসেটস নেই। সাপোজ উইথ এক্সাম্পল, আপনি আপনার অফিসে একটা ফার্নিচার হিসেবে একটা আলমারি কিনেছেন, সেই আলমারিটা 5 বছর আগে কিনেছিলেন, তখন তার ভ্যালুয়েশন ছিল 25,000 টাকা। এখন সেই আলমারিটা জং ধরে আর সেটা বিকৃত মূল্যের জায়গায় নেই, তখন তাহলে কিন্তু যেহেতু সেই আলমারিটার এখন আপনি আর কোনো মূল্যই ফেরত পাবেন না, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টসে তার কিন্তু আর কোনো মূল্য নেই, মূল্যহীন, সেটা কিন্তু আর সম্পত্তির আওতায় পড়বে না। এগুলো আমরা পরে আসবো। এই সম্পত্তির নির্দিষ্ট একটা সম্পত্তির কিন্তু ক্ষয় হয়, যেটাকে আমরা অপচয় নয় অবচয় বলে থাকি। এইসব পার্টগুলোকে নিয়ে আমরা পরে আসবো, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। এই ডেপ্রিসিয়েশন কি ব্যাপারটা সেগুলো সম্বন্ধে আমরা পরে আসবো। ওকে, তো আপাতত আসি আমরা যেটা বলেছি অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস কি? স্থায়ী সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তি ব্যাপারটা কি তাহলে? না, অ্যাসেটস হুইচ আর অ্যাকোয়ার্ড ফর আ লং টার্ম ইউজড ইন বিজনেস আর কল্ড ফিক্সড অ্যাসেটস। লং টার্ম, দীর্ঘমেয়াদী সময়ের জন্য যে সকল টপিকগুলোকে আমরা ব্যবসায় ব্যবহার করি সেগুলোকে আমরা বলে থাকি ফিক্সড অ্যাসেটস। এই দীর্ঘ সময় মানে কত? অ্যাটলিস্ট অন্তত অ্যাবাভ 1 ইয়ার, 1 বছর, একটা ফিনান্সিয়াল ইয়ারের বেশি যদি আপনার ব্যবসাতে সেই সম্পত্তিগুলো ঘোরাফেরা করে তাহলে সেগুলোকে আমরা বলে থাকি ফিক্সড অ্যাসেটস। উইথ এক্সাম্পল যেমন বলেছে, দেখুন এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যার ওপরে দাঁড়িয়ে আপনি বিজনেস করছেন। মেশিনারি মানে আপনার যাবতীয় মেশিনপত্র, ফার্নিচার, আসবাবপত্র, যেগুলো অফিস টেবিল চেয়ার এগুলো সবই আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে আপনার কাছে স্থায়ী সম্পত্তি। ক্লিয়ার হলো তাহলে ফিক্সড অ্যাসেটস ব্যাপারটা কি। অ্যান্ড দেন কারেন্ট অ্যাসেটস কি? না, কারেন্ট অ্যাসেটস বলছে অ্যাসেটস হুইচ আর হেল্ড ফর শর্ট পিরিয়ড আর কল্ড কারেন্ট অ্যাসেটস। শর্ট পিরিয়ড মানে লেস দ্যান 1 ইয়ার, এগুলোকে আমরা বলে থাকি কারেন্ট অ্যাসেটস। যেমন দেখুন এক্সাম্পল হচ্ছে স্টক। স্টক মানে কি? আপনার ব্যবসাতে কি কি পণ্য আছে, মজুদ পণ্য আপনার গোডাউনে থাকে না, সেগুলোকে আমরা স্টক বলে থাকি। এই স্টক যেটা কিন্তু দেখুন আজকের এসছে আপনার কাছে, আবার হয়তো কালকের গোডাউন থেকে বেরিয়ে যাবে, তো এই ধরনের স্টকগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ডেটার্স সম্বন্ধে আমার এর আগে ট্যালিতে আপনার ভিডিও করে দেওয়া আছে, সেখানেও বলে দেওয়া আছে, আবারও বলে দিচ্ছি। ডেটার্স মানে হচ্ছে দেনাদার, যার কাছে আপনি টাকা পাবেন। তার মানে কি? আপনার সম্পত্তি তার কাছে গচ্ছিত, সেই জন্য সেও আপনার কাছে কারেন্ট অ্যাসেটস। নেক্সট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, মানে আপনার নগদ অর্থ হাতে কত আছে সেটাও আপনার সম্পত্তি। ক্যাশ অ্যাট ব্যাংক, আপনার ব্যাংকে কত টাকা নগদ অর্থ আছে। তাহলে এইগুলো সবই হচ্ছে কিন্তু কারেন্ট অ্যাসেটস। তাহলে অ্যাসেটস বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। আর একটা টপিক এখানে আছে, যদিও সেটা এখানে ডিসকাস করা নেই, সেটাকে আমি একটু জাস্ট বলে যাই। সেটাকে বলা হয় ফিকটিসাস অ্যাসেটস বা অলীক সম্পত্তি। এই অলীক সম্পত্তির মূল্য নির্ধারণ করা খুব মুশকিল হয়, কিন্তু এই অলীক সম্পত্তি আবার না থাকলে বিজনেস চালানোও খুব মুশকিল কিন্তু। অর্থাৎ যে সম্পত্তির কোনো ফিক্সড ভ্যালুয়েশন নেই এবং যে সম্পত্তিগুলো আপনি হয়তো অনুভব করতে পারবেন কিন্তু চোখে দেখতে পারবেন না। যেমন আপনার বিজনেস গুডউইল, এই যে সুনাম, যে সুনামের ওপরে আপনার হয়তো একটা কোম্পানি বংশ পরম্পরায় চলছে, এই যে গুডউইল, এটাকে আমরা বলে থাকি ফিক্সড অ্যাসেটস, নয় সরি ফিকটিসাস অ্যাসেটস। কেন না, এই ধরনের পেটেন্ট, এই জন্য যে টপিকগুলো, এগুলো হচ্ছে সবই ফিকটিসাস অ্যাসেটস। কেননা এগুলো হচ্ছে অলীক সম্পত্তি, কিন্তু এর একটা ভ্যালুয়েশন অবশ্যই আছে মার্কেটে। আপনি যদি একটা কোম্পানিকে কিনতে যান, অনেক সময় সাপোজ হয়তো আপনি নোকিয়া কোম্পানিকে, এর আগে নোকিয়া কোম্পানি যখন সেল হয়েছিল, তো নোকিয়া কোম্পানিকে আপনি কিনতে গেছেন মেবি, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি কোম্পানির যে স্টক ভ্যালুয়েশন আছে তা তো আছেই, কিন্তু কোম্পানির যে মার্কেট ভ্যালুয়েশন আছে, অর্থাৎ তার যে ব্র্যান্ড ভ্যালু, সেই ব্র্যান্ড ভ্যালুর কিন্তু একটা আলাদা মূল্য আছে। কারণ কোম্পানির মালিক চেঞ্জ হয়ে হয়তো আজকে গতকাল এ ছিল, আজকের বি হবে, কিন্তু নোকিয়া কোম্পানি নোকিয়াই থেকে যাবে। তো এই জন্য এই যে ব্র্যান্ড ভ্যালু, সেটাকে আমরা বলে থাকি ফিকটিসাস অ্যাসেটস বা অলীক সম্পত্তি। দ্যাট মিনস ক্লিয়ার হলো তাহলে অ্যাসেটস আর থ্রি টাইপস: ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ফিকটিসাস অ্যাসেটস। এই তিনটের মধ্যে আমাদের বেসিক্যালি দুটো জিনিসকে নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করি, ফিক্সড অ্যাসেটস অ্যান্ড কারেন্ট অ্যাসেটস। ক্লিয়ার হলো? নেক্সট আসবো আমরা লাইবিলিটি। আজকের অ্যাসেটস আর লাইবিলিটি এই দুটো পার্টেই আমরা করব। লাইবিলিটি হচ্ছে কি না, লাইবিলিটি আজ অবলাইগেশনস অর ডেটস পেয়েবল বাই দ্য এন্টারপ্রাইজ ইন ফিউচার ইন দ্য ফর্ম অফ মানি অর গুডস, মানে দায়। এই দায়টা কি? যেটা আমি দিতে বাধ্য। কখন?
না ভবিষ্যৎকালে আমাকে এটা দিতেই হবে, এই ধরনের টপিকগুলোকে আমরা বলে থাকি দায় বা লাইবিলিটি। ভবিষ্যতে মানে আমার এই ফিনান্সিয়াল ইয়ারের পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমার কাছে দায় হিসেবেই দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তো যেমন ধরুন আপনি একটা হাউস লোন নিয়েছেন, ঠিক আছে, সেই হাউস লোনটা তো নিশ্চয়ই আপনি আর 1 বছরের মধ্যে শোধ করবেন না, তাহলে এটা 5 বছর ধরে আপনার চলবে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা বলে থাকি দায় বা লাইবিলিটি। এই লাইবিলিটিকেও আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটিস, মানে যেটাকে আমরা বলি কারেন্ট লাইবিলিটি, বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যেগুলো আবদ্ধ থাকে। দিজ আর লাইবিলিটিস হুইচ আর বিকাম ডিউ অ্যান্ড পেয়েবল উইথ ইন আ পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের মধ্যে এগুলোকে ক্লিয়ার করা হয়। এগুলোকে আমরা বলে থাকি বিলস। যেমন এক্সাম্পল হচ্ছে বিলস পেয়েবল, কোনো একটা বিল পেয়েবল হয়ে আছে, সাপোজ মেবি আপনার 3 মাসের ইলেকট্রিক বিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এবার আপনি এই 3 মাসের ইলেকট্রিক বিল তো আপনি হয়তো অ্যাকাউন্টসে শো করাচ্ছেন, জানুয়ারি ইলেকট্রিক বিল, ফেব্রুয়ারি ইলেকট্রিক বিল, মার্চের এই ইলেকট্রিক বিল। এবার এই 3টে মাসের ইলেকট্রিক বিল হয়তো আপনি একসঙ্গে গিয়ে 4th মাস অর্থাৎ এপ্রিলে পে করলেন। তাহলে এই ধরনের যে টপিকগুলো বিলস পেয়েবল যেগুলো দাঁড়িয়ে থাকে, সেগুলোকে আমরা বিলস পেয়েবল টপিক হিসেবে বলি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এইরকম কিছু কিছু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস দাঁড়িয়ে থাকে, মানে বিভিন্ন এই যে টপিকগুলো, এগুলোকে আমরা শর্ট টার্ম লাইবিলিটিজের মধ্যে বলে থাকি। অ্যান্ড দেন লং টার্ম লাইবিলিটিজ মানে হচ্ছে দিজ আর লাইবিলিটিজ হুইচ আর পেয়েবল আফটার আ লং পিরিয়ড, অর্থাৎ যে দায়গুলো আমাকে দীর্ঘমেয়াদী সময় ধরে দিতে হবে, যেমন ডিভেঞ্চার্স, লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী সময় ধরে যে লোনটা আমি কথা আপনাদেরকে বললাম, এই লং টার্ম লোন, এগুলো হচ্ছে সবই হচ্ছে আমার কাছে লং টার্ম লাইবিলিটি। তাহলে লাইবিলিটি মানে আমাদের দায়, আর অ্যাসেটস মিনস হচ্ছে আমাদের সম্পত্তি, যেটা ওই অ্যাকাউন্টসের যে লাস্ট পার্ট আমি এক্সেলে দেখালাম ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে দুটো পার্ট থাকে, একদিকে থাকে লাইবিলিটি মানে আমাদের দায়, আর অপর দিকে থাকে অ্যাসেটস মানে আমাদের সম্পত্তি। এই দায় এবং সম্পত্তির হিসেব নিকেশ আমাদেরকে করতে হয়। তো ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই ম্যানুয়াল অ্যাকাউন্টসের ভিডিওটি দেখার জন্য। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে এবং আমার সমস্ত ভিউয়ারদেরকে অনুরোধ করব, যারা যারা এটাকে দেখছেন মন দিয়ে দেখবেন। একটা কথা বলি, এটাকে যদি কোনো সমস্যা হয়, ট্যালিতে কিন্তু সমস্যায় আপনাকে পড়তে হবে, তাই জন্য খুব ভালো করে এটাকে দেখবেন, চর্চা করবেন। যদি কোনো সমস্যা হয় আপনার বুঝতে, আপনি আমাকে ডিরেক্ট কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কোন টপিকটা নিয়ে এখানটা সমস্যা হচ্ছে বা আপনার বুঝতে অসুবিধা হয়েছে। আমি বা এবং আপনি চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, আপনি ডিরেক্ট ইনস্টাগ্রামেও আমাকে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।